প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সোহানুর রহমান সজীব। ওনার বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানায়। চলুন ঘটনা শুনে আসি। উনি দুটি ঘটনা পাঠিয়েছেন, একটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া, আরেকটি ওনার বন্ধুর সাথে ঘটে যাওয়া। ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি প্রথম শেয়ার করব। ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি ঘটেছিল 2013 সালে, এখন থেকে প্রায় 12 বছর আগে, কুরবানি ঈদের দিনে। তো উনি আর ওনার ফুফাতো ভাই দুজন নামাজ পড়ে কুরবানি করে সারাদিন ঘোরাফেরা করেছেন। যখন মাংস বানানো হয়ে গেছে, আত্মীয় স্বজনদের বাড়িতে দিয়েও এসেছেন। সব শেষে ওনার দাদার এলাকায় যাওয়ার কথা ছিল, দাদার বাড়ি এবং দাদা বাড়ির দিককার যে আত্মীয় স্বজনরা ছিল তাদের বাড়িতেও দিতে হবে। সেই অনুযায়ী বিকেলের পরে ওই গ্রামের দিকে গিয়েছেন। তো দাদা বাড়িতে মাংস দিয়েছেন, অন্যান্য আত্মীয় বাড়িতেও মাংস দিয়েছেন, সব পাশাপাশি আর কি, এই জন্য সময় লাগে নাই। এরপর চিন্তা করলেন যে একটু ঘোরাফেরা করি আর কি। এদিকে দাদা বাড়িতে গিয়েছেন, নিশ্চয়ই ঈদের দিন খালি মুখে আসতে দেবেন না, খাওয়া দাওয়া তারা করলেন। বাড়িতে আসবেন এমন সময় মনে হলো যাই, এই পাশে একটা দোকান আছে, ওই দোকানে ক্যারাম বোর্ড আছে, ওখানে গিয়ে একটু ক্যারাম বোর্ড খেলি। ওখানে যারা ক্যারাম বোর্ড খেলতো রেগুলার, তাদের সাথেও তো তাদের খুব ভালো সম্পর্ক আর কি। এই যে সজীব ভাই, তার ফুফাতো ভাই, মানে সবার সাথেই ভালো সম্পর্ক, আগেও অনেকবার খেলেছেন। সাধারণত রাত 9টার দিকেই ওই দোকানটা বন্ধ হয়ে যেত, যেহেতু ঈদের দিন রাতের বেলা, যার কারণে রাত প্রায় 11টা পর্যন্ত ওই দোকানটা খোলা ছিল। রাত 11টার দিকে ওই দোকানটা বন্ধ করে একসাথেই সবাই বের হয়ে যায়, দোকানদার এবং আরও যারা খেলছিলেন ওইখানে সবাই একসাথেই বের হয়ে যায়, যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। এদিকে এই সজীব ভাই আর ওনার ফুফাতো ভাইও ওনাদের বাসার দিকে রওনা দিয়েছেন। মোটামুটি 20 মিনিটের মতো লাগবে বাড়িতে হেঁটে আসতে। এখন ওনারা চিন্তা করলেন যে 20 মিনিট, এমনিতে অনেক রাত হয়ে গেছে, এই মাঠের ভিতর দিয়ে হেঁটে যাই, আইল দিয়ে হেঁটে যাই, শর্টকাট হবে, 10-12 মিনিটে পৌঁছে যাব। তো দুজন মিলে ওই জমির ভিতর দিয়ে হাঁটা শুরু করেছেন। জমিটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল। এর এক সাইডে বড় বড় কয়েকটা আম গাছ ছিল, আম গাছ বলতে আম বাগান আর কি, ছোট একটা বাগান, তার মধ্যে বড় বড় কয়েকটা আম গাছ, আর পাশাপাশি আবার দুটো বাগান। এই দুটো বাগানের মাঝামাঝি একটা বিশাল বড় আকৃতির একটা জাম গাছ ছিল, যেটা এখনো আছে। তো এই বাগান দুটো এলাকায় মেম্বারের বাগান নামে পরিচিত। ওই জাম গাছকে ঘিরে মোটামুটি কিছু ঘটনা শোনা যায় মাঝে মাঝে। তো ওই সময় ওনারা এত কিছু চিন্তা করে নাই, দুইজন মানুষ একসাথে আছে, ভয় কিসের। আর রাত তো 2-3টা বাজে না, রাত 11টাই না হয় বাজে। ওনারা প্রথম যে বাগানটা, মানে ওই আম গাছের যে বাগানটা, যেখানে বড় বড় কয়েকটা আম গাছ রয়েছে, ওইটা ক্রস করে দ্বিতীয় বাগানটাতে ঢুকবেন, যেটা শুরুতে একটা বড় জাম গাছ রয়েছে। ওই সময় ওনারা হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলেন। সেটা হচ্ছে, মনে হচ্ছে যে ওই জাম গাছের মাথায় কিছু একটা আছে, নিচে কিছু একটা আলোর ঝলকানি দেখতে পেলেন। আলোর ঝলকানি বলতে ওই উপরে যদি আলো থাকে, নিচে এক ধরনের একটা আলোক ছটা ঘুরতে থাকে, ওই অর্থে আর কি আলোর ঝলকানি দেখতে পান। তখন উপর দিকে তাকিয়ে দেখেন ওই জাম গাছের মাথার উপরে দুটো বড় আলোর গোল্লা বৃত্তাকারে পাক খাচ্ছে। ওটারই আলোর ঝলকানি মনে হচ্ছে নিচে চলে এসেছে। সেই সাথে হঠাৎ করে ওখানে বেশ ঝড়ো বাতাসও শুরু হয়ে গেল। আর ওনারা যে আইল ধরে হেঁটে এসেছিলেন, ওই আইলের দুই পাশে কিন্তু মাত্র ধান লাগানো হয়েছে, সেখানে পানি দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা ছিল। মানে আইলের বাইরে মাঠের ভেতর দিয়ে যে হেঁটে আসবেন ধানি জমির ভিতর দিয়ে, এগুলো আসলে ওই সময় পসিবল ছিল না। ওই আইল দিয়েই হেঁটে আসতে হবে, আবার যদি যেতে হয় ওই আইল দিয়েই যেতে হবে। শুধু মাঝখানে এই বাগানের মতো জায়গাটা, এটা হচ্ছে প্রশস্ত। যখন ওনারা এটা দেখলেন, দেখার পর আহামরি ওনারা কোনো ভয় পান নাই, কেননা গ্রামে এর আগেও রাতের বেলা এই ধরনের আলোর গোল্লা চক্রাকারে ঘুরতে দেখেছেন, এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে যেতে দেখেছেন। এই কারণে
এই বিষয়গুলো আসলে ওনাদের মধ্যে ভয়ের উদ্রেক করে নাই। ওনারা স্বাভাবিকভাবেই ওই গাছটা ক্রস করে আবার আইলের কাছে চলে যান, মানে বাগানের ওই পাশে যে আইলটা আছে সেখানে চলে যান। ওনারা আবার ঘুরে তাকিয়ে ওই আলোর গোল্লা দেখছিলেনও। একসময় একে অন্যকে মজা করে বলছেন যে এই দেখ দেখ আলো, এখনই এসে তোকে ধরবে, এখনই ধরলো। মানে একজন এরকম মজা করতে করতে সজীব ভাই কি করেছেন, উনি পা ফসকে ওই আইলের পাশ থেকে পাশে যে কর্দমাক্ত ধানি জমি সেখানে পড়ে গিয়েছেন। একদম কাদায় পানিতে মাখামাখি হয়ে গেছে। তখন ওনার ভাই হাত ধরে তাকে টেনে তুলেছে। এরপর ওনারা আবার হাসাহাসি করতে করতে সামনে আগানো যেই না শুরু করেছেন তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ধপাস করে কোত্থেকে একটা কাঁচা গাছের ডাল এসে ওনাদের সামনে পড়ে। আইলের উপরে যদি এইভাবে হঠাৎ করে একটা কাঁচা ডাল এসে পড়ে কার না ভয় লাগবে। ওনারা বুঝতে পারলেন যে এই যে হাসি তামাশা করেছেন এটা উচিত হয় নাই। যাই হোক, ওনারা ওই ডালটাকে ক্রস করে আবার ওনারা যখন পার হওয়া শুরু করেছেন, সামনে আবার আর একটা ছোট বাগানের মতো রয়েছে। তো ওইখানে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলো ওরকম বড় না, ছোট ছোট গাছই বলতে হবে। উচ্চতায় হয়তোবা সর্বোচ্চ 15 ফুট এরকম টাইপের বেশ কয়েকটা আম গাছ রয়েছে। তো ওনারা যখন ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে পেলেন ওই আম গাছের একটা ডালে কালো একটা অবয়ব বসে আছে। এটা কিন্তু দুইজনই দেখতে পেয়েছেন। এটা দেখার সাথে সাথে ওনারা ওখানে থমকে যান, যে আরে এইটা কি। এরপর কি হয়, ওই যে কালো অবয়বটা দূর থেকেই হি হি করে হেসে ওঠে আর নাকি গলায় বলে, কিরে কেমন লাগলো কাদার মধ্যে নাকানি চুবানি খেতে? খুব তো হাসি তামাশা করলি, হ্যাঁ? এখন দেখ কেমন লাগে। এই বলে কি করেছে, ওই ডাল থেকে একটা লাফ দিয়েছে। লাফ দিয়ে ওনাদের সামনে এসে পড়ে নাই, ওনাদের ডান সাইডে মাত্র 5 হাত দূরে এসে পড়েছে। ধপাস করে যে মাটির উপর এসে দাঁড়িয়েছে, মাটিটাও কেঁপে উঠেছে। ওই মুহূর্তে ওনারা দুজন তো আরো ভয় পেয়ে যান। এই বুঝি এসে ঘাড় মটকে দিল। তখন এনারা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা বাড়ির দিকে দিয়েছেন দৌড়। দৌড় দিলেও ওই বাগান থেকে বের হয়ে আবার যখন আইলে উঠেছেন, এই আইলে তো আসলে পাশাপাশি দৌড়ানো যায় না, আইলের উপর দিয়ে সাবধানে হেঁটে যেতে হয়। ওই দৌড়ানোর সময় ওনারা বারবার পড়ে যাচ্ছিলেন কাদার মধ্যে, আবার উঠছিলেন আবার পড়ছেন। এইভাবে ওনারা বাড়িতে এসে পৌঁছান। বাড়ির কাছাকাছি ওনারা চলে এসেছিলেন আর কি। তো বাড়ির যে মেইন গেট, এই গেটের সামনে এসে দুইজনই ধপাস করে গেটের উপরে পড়ছেন। প্রচণ্ড জোরে শব্দ হয়, ওরা দুজন হাঁপাচ্ছেন। এদিকে সজীব ভাইয়ের বাবা এই শব্দ পেয়ে উনি তাড়াতাড়ি উঠে এসেছেন যে কি হলো। গেট খুলে দেখেন এই অবস্থা, দুইজন কাদা পানিতে একদম মাখামাখি, চেহারাই বোঝা যাচ্ছে না। তখন জিজ্ঞেস করেন, এই কি হয়েছে তোদের? তখন সজীব ভাই খুলে বলেন যে এই যে বাগানে ভয় পেয়েছে তারা। ওনার বাবা তখন কি করলেন, যে ওনাদেরকে বললেন যে দ্রুত আমার সাথে চল, পুকুর ঘাটে চল, দুজনকে এখনই গোসল করতে হবে, কারণ তোরা ভয় পেয়েছিস। এই অবস্থায় ঘরে ঢুকলে ওই দুষ্টু জিনিসগুলো তোদের সাথে সাথে এই ঘরেও ঢুকে পড়বে, ওদেরকে এখান থেকে বিদায় দিতে হবে। এই বলে ওনাদের দুজনকে পুকুর ঘাটে নিয়ে গেলেন। উনি নিজে দাঁড়িয়ে থাকলেন ওখানে, যাতে কোনো ধরনের কোনো ভয় নতুন করে ওনারা না পান। এর মধ্যে ঘর থেকে ওনাদের জন্য পরিবারের অন্য সদস্যরা শুকনো কাপড় চোপড় নিয়ে আসলেন। এরপর দুজন গোসল করে তারপর ঘরে ঢোকেন। ঘরে ঢোকার পর এই সজীব ভাইয়ের আপন ফুপু, যিনি কোরআনে হাফেজা, উনি বাড়িতেই ছিলেন। উনি এই দুইজনকে দোয়া দুরুদ পড়ে রুকিয়া করে দেন। আল্লাহর রহমতে জ্বরও আসে নাই, কোনো সমস্যা হয় নাই। এই ঘটনা এখানেই শেষ। এরপর আসি পরের ঘটনায়। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে কাজল। সে পেশায় একজন ভ্যান চালক, আর এই কাজল এই সজীব ভাইয়েরই বন্ধু। ওনাদের যেই ঘর, এই ঘরের কয়েক ঘর পরেই হচ্ছে এই কাজল ভাইদের বাড়ি। মাঝে মাঝেই একসাথে বসে ওনারা আড্ডা দেন সন্ধ্যার পরে। যখন এই কাজল ভাইয়ের কাজ টাজ থাকে না তখন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেন। তো আড্ডা দিতে দিতে একটা ভয়ের ঘটনা উনি শেয়ার করেছিলেন, যেটা ওনার সাথে ঘটেছিল 2019 সালে। আর 19 সালে যখন এই ঘটনাটা ঘটে, রাত তখন আনুমানিক 1টা। ওই রাত্রে রাত 9:30টার দিকে উনি খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু ভ্যান চালান, ওনার ভ্যান কিন্তু তখন ব্যাটারি চালিত ছিল না, প্যাডেল দিয়েই চালাতে হতো। অনেক পরিশ্রমের কাজ কিন্তু এটা।
উনি রাত 10টার মধ্যেই শুয়ে পড়েন, সকাল সকাল উঠে পড়েন। 9:30টার দিকে উনি শোয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় ওনার ফোনে একটা কল আসে। যেই নাম্বার থেকে কল আসে এই নাম্বারটা ওনার ফোনে সেভ ছিল। উনি গ্রাম সম্পর্কে একজন চাচা হন, খলিল চাচা। এই খলিল চাচা ফোন করেছেন। খলিল চাচার ফোনটা রিসিভ করার পর খলিল চাচা বলে ওঠেন যে ওনার শাশুড়ি মারা গিয়েছেন, পরিবার নিয়ে এক্ষুনি শ্বশুরবাড়ি যেতে হবে। তো ওনার শ্বশুরবাড়ি ছিল হচ্ছে এই গ্রাম থেকে 11 কিলোমিটার দূরে অন্য আর একটা গ্রামে। এত রাত্রে গ্রামে গাড়ি ঘোড়া তো অ্যাভেলেবল না, তখন কি আর করা, কাজল ভাইকেই যেতে হবে ভ্যান নিয়ে। ওনার প্যাডেল চালিত ভ্যান, যেতে তো একটু সময়ই লাগবে, 10-11 কিলোমিটার। তো কাজল ভাই মোটামুটি নিজেকে প্রস্তুত করে নিয়ে রাত 10টার দিকে এই খলিল চাচার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান। খলিল চাচার বাড়ির সবাই মোটামুটি রেডি হয়েছিল, যারা যারা যাবেন ওই রাতের বেলা তারাও ভ্যানে উঠে বসেন। এরপর কাজল ভাই ভ্যান চালানো শুরু করেন। যেহেতু যাত্রী সংখ্যা ভ্যানে একটু বেশি ছিল, চালাতে কিছুটা তো কষ্ট হচ্ছিলই। ঘন্টা 2-1 লেগে যায় এই 11 কিলোমিটার পথ যেতে। তো যখন ওনারা পৌঁছেছেন রাত 12:30টার মতো বাজে। এখন মরাবাড়ি, সবাই কান্নাকাটি শুরু করেছেন। ওদিকে খলিল চাচা বলছেন যে কাজল তুই এখন চলে যাবি, এত রাতের বেলা আবার এতটা পথ, তুই থেকে যা এখানে, সকালবেলা যাস। কাজল ভাই খুব অস্বস্তি বোধ করছিলেন, কেননা যেহেতু এই বাড়িতে একজন মারা গেছে, সবাই কান্নাকাটি করছে, এখানে উনি বসে থাকবেন, সবাই আত্মীয় স্বজনরা আসছে এখানে, ওনার অস্বস্তি লাগাটাই স্বাভাবিক। তখন উনি বললেন যে আমি চলে যাই, প্রয়োজন হলে আমাকে কল দিয়েন, দরকার আমি আবার আসবো। তো এই বলে কাজল ভাই ভ্যান নিয়ে বের হয়ে গেলেন। তো যখন বের হয়েছেন তখন উনি ওনার যেই বদভ্যাস ছিল সিগারেট খাওয়া, সিগারেট ধরিয়েছেন, ভ্যান চালাচ্ছেন। আর ওনার তো বাটন ফোন ছিল ওই সময়, তো বাটন ফোনে মেমোরি কার্ড ছিল, ওই মেমোরি কার্ডে অনেকগুলো গান ডাউনলোড করা ছিল। তো উনি তো ওই গান বাজিয়ে চলা শুরু করেছেন। তো উনি যে রাস্তা দিয়ে আসবেন এই রাস্তার বিবরণটা একটু দেওয়ার দরকার। এই রাস্তাটা চলে গেছে নদীর পার ঘেরে, মানে ঘেঁষে আর কি। তো ওই নদীতে এক সাইডে শ্মশানঘাটও রয়েছে। ওই পথ দিয়ে আরও এগিয়ে গেলে বেশ বড় বড় কয়েকটা বাগান রয়েছে। নাটোরের বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু প্রচুর আম বাগান রয়েছে, আম বাগান, লিচু বাগান, এগুলো কিন্তু ওই এলাকায় প্রচুর দেখা যায়, একটু দূর দূরেই এগুলো দেখা যায় আর কি। তো ওই পথে বেশ কয়েকটা আম বাগানের পর রাস্তার পাশে কবরস্থান রয়েছে, তারপর ফাঁকা নিরিবিলি রাস্তা। উনি সিগারেট খাচ্ছিলেন, গানের সাথে সাথে নিজেও তাল মিলাচ্ছিলেন, নিজেও চিৎকার করে গান গাচ্ছিলেন, যাতে ওনার মনের মধ্যে ভয় ডর না আসে। হঠাৎ করে উনি দেখতে পেলেন 7-8টা কুকুর কোত্থেকে যেন চলে এসেছে রাস্তার উপরে। কুকুরগুলো দৌড়াদৌড়ি করছে, তবে কুকুরগুলো দেখতে স্বাভাবিকই ছিল, স্বাভাবিক যে কুকুরগুলো রাস্তাঘাটে দেখা যায় ওরকমই ছিল। এখানে প্যারানরমাল কোনো কিছু ভাবনা করার আসলে সুযোগ নাই। তো উনি দেখলেন যে এই কুকুরগুলো যেভাবে আসলো ওভাবে দৌড়ে কোথায় যেন হারিয়ে গেল, মনে হলো ওই যে শ্মশানের ওই দিকটাতে চলে গেল। এরপরে কেন যেন একটা অজানা ভয় ওনার মনের মধ্যে চেপে বসে, শরীরটা মনে হলো ভারী হয়ে গেল। আর একটা সিগারেট ধরিয়েছেন, ভ্যানের গতিটা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। তখন মনে হলো শ্মশানের ভেতরে যে গাছগুলো ছিল, ওই নদীর পাড়েই আর কি যে গাছগুলো ছিল, যেটা শ্মশানের মধ্যেই পড়ে যায়, ওই গাছ থেকে অনেকগুলো পাখি একসাথে ডেকে উঠল। এরপর ওই দিক থেকে কাক ডেকে উঠল। এত রাত্রে কিন্তু কাক সচরাচর ডাকে না, তখন ওর মনের মধ্যে খটকা লাগলো। আর এরপরই হঠাৎ করে ভ্যানের সামনে বিশাল আকৃতির দুটো কুকুর চলে আসছে। এদের দেহটা ছিল বিশাল আকৃতির, মানে একটা বড় ষাঁড় গরু যত বড় হয় ওই রকম সাইজের দুটো কুকুর। ভ্যানে কিন্তু আলো জ্বলছিল না। উনি ওই পথটা খুব ভালোভাবেই চেনেন। মোবাইলে ওনার লাইট ছিল, মোবাইলের সামনের দিকে ফ্ল্যাশ লাইটটা থাকে না, ওই বাটন ফোনেরও কিন্তু বেশ কিছু ফিচারগুলোতে এই জিনিসগুলো ছিল আর কি। তো ওনার বাটন ফোনে ওরকম লাইট ছিল, তবে ওই সময় লাইটটা বন্ধ ছিল আর কি। মাঝে মাঝে উনি জ্বালাচ্ছিলেন কোনো সমস্যা হলে আর কি, এমনিতে জানাচ্ছিলেন না। ওই মোবাইলের চার্জ
খুব একটা বেশি ছিল না, কারণ রাতের বেলা হঠাৎ করে ওনার ফোন আসছে, উনি চলে আসেন, সারা রাত চার্জ দেওয়ার সুযোগ উনি পান নাই, যার কারণে মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা এটা উনি দরকার ছাড়া জ্বালাচ্ছিলেন না। তো ওই সময় কিন্তু বন্ধই ছিল ফ্ল্যাশ লাইটটা। হঠাৎ করে কুকুর দুটো যখন সামনে চলে এসেছে, কোনো আলো ওই কুকুরগুলোর চোখের উপর পড়া ছাড়াই ওই কুকুরগুলোর চোখ জল জল করছিল, লাল টকটকে জল জল করছে একদম। আর এরা এসে ভ্যানের সামনে এসে দাঁড়ায়। তবে ভ্যানের গতিরোধ যে করে রেখেছে বিষয়টা এরকম না, সামনে এসে দাঁড়ানোর পর আবার একপাশে সরে যায়। এরপর কি করে, এই কুকুর দুটো একটা ডান পাশে আসে আর একটা বাম পাশে যায়, কিছুক্ষণ এভাবে ভ্যানের সাথে চলে, হালকা দৌড়ায়, আবার যেটা বাম পাশে ছিল সেটা ডান পাশে আসে, আবার যেটা ডান পাশে ছিল সেটা ভ্যানের সামনে দিয়ে ক্রস করে আবার বাম পাশে চলে যায়। এভাবে এরা একে অন্যের অবস্থান পরিবর্তন করে। তখন এই কাজল ভাই চিন্তা করছেন যে আল্লাহ রে, কেন যেন চলে আসলাম, এর থেকে ওই খলিল চাচার কথা শুনলেই ভালো হতো, ওই বাড়িতে না হয় সারা রাত বসে থাকতাম। এর মধ্যে কি হয়, ওই ভ্যানটা মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে, ভ্যান চালানোটাই কষ্ট হয়ে যাচ্ছে। যেমনটা ছিল ওই ফেরাস, মানে যখন ওই খলিল চাচা শ্বশুর বাড়িতে যাবে তখন ভ্যানে অনেকগুলো যাত্রী ছিল, মনে হচ্ছে হঠাৎ করে এই পরিমাণ যাত্রী উঠে বসেছে, ফেরার সময় ভ্যানটা ঠিক আগের মতো প্রথমবারের মতো ভারী হয়ে গেছে। ভ্যানের উপর যে কেউ একজন আছে এটা খুব ভালো করেই এই কাজল ভাই ফিল করছেন। উনি তো জোরে জোরে দোয়া দুরুদ পড়া শুরু করেছেন, এবার গান গাওয়া বাদ দিয়ে। এখন এর মধ্যে উনি দেখেন আর একটা জিনিস, সামনে একটা বাগান, ওই বাগানের ভেতরে মনে হচ্ছে একটা আলো জ্বলছে। এই আলোটা উনি যখনই দেখেছেন দেখার সাথে সাথে উনি বলছেন যে ও ভাই ওখানে কে, ও ভাই এদিকে আসেন, আমার একটু সঙ্গ দেন, আমি মনে হয় একটু বিপদে পড়ছি, ভাই একটু এদিকে আসেন। তখন দূর থেকে আওয়াজ আসে, এ কে রে, ওখানে কে? তখন বলে আমি কাজল। বলে দাঁড়াও আসতেছি, ওইখানেই থাকো। তখন দেখা গেল সাদা ধুতি পরা, সাদা পাঞ্জাবি পরা, লম্বা চুলের একজন মানুষ সে এগিয়ে এসেছে, উচ্চতা স্বাভাবিক মানুষের মতোই, হাতে একটা হারিকেন আর একটা হাতে লাঠি। বলছে যে তুমি কে? তখন বলে যে ভাই আমি কাজল, আমি যে ভ্যান চালাই। তখন কাজল ভাই ওই লোকটাকে জানান যে এরকম দুটো কুকুর সামনে চলে আসছিল, সেগুলো অস্বাভাবিক আকৃতির ছিল। তখন ওই লোকটা বলল যে তোমার জন্য এখন কি করতে পারি বলো। তখন কাজল ভাই বলছে যে আপনি কোথায় যাবেন বলেন, আমি আপনাকে ফ্রিতে আগায় দিয়ে আসি, আপনি আমার একটু সঙ্গ দেন। তখন ওই লোকটা বলতেছে যে আমি তোমার কি সঙ্গ দিব, আমি তো এই বাগান পাহারা দিই, বাগান রেখে কি যাওয়ার সুযোগ আমার আছে? আমি তোমার যতটুকু উপকার করতে পারি, তুমি আসো, বসো এইখানে আমার পাশে বসো, বেশি কিছু খাওয়াইতে পারবো না, একটু পানি খাওয়াইতে পারবো, একটু সময় জিরিয়ে নাও, এরপর চলে যাও, এছাড়া তো আমার আর কোনো কিছু করণীয় নাই। তখন কাজল ভাই সেটাতেই রাজি হলেন, তার সাথে গিয়ে বসলেন বাগানের ভিতরে ভ্যানটা এক সাইডে রেখে। ওই লোকটা বলছে যে এই দুইটা বড়ই অবাধ্য হয়ে গেছে, আমার কথাই শুনতে চায় না, এখন এরা আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে আর আমার কথা অমান্য করে। তখন এই কাজল ভাই বলছে যে এই দুইটা বলতে কার কথা বলছেন? কই যে তুমি যে দুইটা কুকুর দেখেছো, এরা অতি দুষ্টু হয়ে যাচ্ছে, দিনকে দিন মানুষকে বিরক্ত করা শুরু করছে, আগে এতটা করতো না। তখন এই কাজল ভাই বলছে যে এই দুইটা আপনার পালিত কুকুর? ওই লোক বলতেছে হ্যাঁ। তখন কাজল ভাই বলতেছে যে এত বড় বড় কুকুর আপনি কোত্থেকে পাইলেন? আর এগুলো খাওয়াই খাওয়াই এত বড় করছেন, এগুলোকে আবার ছেড়েও দিয়ে রাখছেন, এরা তো মানুষকে আক্রমণ করবে, মানুষকেই তো খেয়ে ফেলবে, এত বড় আকৃতির কুকুর তো আমি আগে কখনো দেখি নাই, এগুলোকে বেঁধে রাখবেন যেন মানুষের উপর আক্রমণ না করে। তখন ওই লোকটা বলতেছে যে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, এগুলোকে আসলে শায়েস্তা করতে হবে, তা না হলে কবে যে আমার উপরই এরা চড়াও হয়ে বসে আমি বুঝতে পারতেছি না। এরপর কাজল ভাই বলেন যে ঠিক আছে আমি তাহলে চলে যাই, অনেকক্ষণ তো হলো। তখন ওই লোকটা বলতেছে যে আরে কোথায় যাবা, থাকো, জিরায় নাও, পরে যাও। তখন কাজল ভাই বলতেছে যে না আমাকে চলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাই এখন। তখন কি করে ওই লোকটা খপ করে কাজল ভাইয়ের হাত চেপে ধরে বলে যে আরে ভয় পেলে নাকি, বসো বসো, জিরায় নাও, ভয়ের কিছু নাই। যখনই ওই হাতটা চেপে ধরেছে তখন কাজল ভাই ফিল করেন যে এই লোকের হাতটা অনেক ঠান্ডা, এত ঠান্ডা মানুষের হাত হয় না। আর ওই সময় কিন্তু
শীতকাল ছিলও না যে অনেক রাত পর্যন্ত সে বাইরে হাঁটাহাঁটি করেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, বিষয়টা এরকম না। তখন কাজল ভাই ওনার হাতটা জোর করে ছুটিয়ে নেন ওই লোকের হাত থেকে, এরপর ভ্যানের দিকে দিয়েছেন দৌড়ে ভ্যানের কাছে গিয়ে ভ্যান চালানো শুরু করেছেন। তখন পেছন থেকে পট্ট হাসি দিয়ে ওই লোকটা বলছে যে, আরে কাজল, এত ভয় পেলে চলবে? রাতের বেলা ভ্যান চালাতে পারবা তুমি? একটু জিরিয়ে যাইতা, ক্ষতি তো করতাম না। তো যাই হোক, উনি তো ভ্যান চালানো শুরু করছেন, মানে কাজল ভাই ভ্যান চালানো শুরু করছেন। কিছুক্ষণ চালানোর পর হঠাৎ করে ওই বড় দুটো কুকুর আবার এই ভ্যানের পাশে চলে এসেছে। চলে আসার পর এবার সামনে এসে গতিরোধ করে দাঁড়িয়েছে। এরপর কাজল ভাই বুঝতে পারছেন ঘটনা কি। ওই কুকুর দুটোকে উদ্দেশ্য করে বলছে যে, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, কেন আমার পথের সামনে চলে আসছেন, চলে যান আপনারা। এরপর এই কুকুরটা একে অন্যের দিকে তাকালো, এরপর ভ্যানের পেছনে চলে আসলো। পেছনে চলে আসার পর কাজল ভাই কিন্তু আর পেছন দিকে তাকান নাই, উনি ভ্যান চালানো শুরু করেছেন। হঠাৎ করে মনে হলো ভ্যানটা থেমে গেছে, মনে হচ্ছে পেছন থেকে এই ভ্যানকে কেউ টেনে ধরে রেখেছে, উনি কোনোভাবেই প্যাডেল দিয়ে আগাতে পারছেন না। তখন হঠাৎ করে পেছন থেকে গম্ভীর কণ্ঠে, একসাথে দুটো কণ্ঠ যদি চলে, একই কথা বলে, তখন কেমন শোনা যায়, এইভাবে বলে উঠল যে, আমাদের ওস্তাদ তোকে আশ্রয় দিয়েছে, তোর সাথে ভালো ব্যবহার করেছে, তাই তোকে কিছু বললাম না, যা এক্ষুনি বাড়ি যাবি, রাতের বেলা এই রাস্তায় একা একা আর কখনো আসবি না, আমাদেরকেও বিরক্ত করবি না। এইটা যখনই বলেছে, হঠাৎ করে পেছন থেকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা অনুভব করেন এই কাজল ভাই, মানে ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে কেউ সজোরে, এত জোরে ধাক্কা দিয়েছে কোনো প্যাডেল দেয়া ছাড়াই অল্প সময়ের মধ্যেই উনি ভ্যান নিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছেন। মানে এত জোরে ভ্যান চলা শুরু করেছে, সেটা ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিছু সময় খুব জোরে ছিল, তারপর গতি কমা শুরু করেছে, একদম থেমে যেতে যেতে উনি ওনার বাড়ির কাছাকাছি চলে আসছেন। এমনিতে উনি ওনার বাড়ির কাছাকাছি ছিলেন। তো যাই হোক, এই ঘটনার পর কাজল ভাই আবার এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলেন যে ওনার সাথে এই ঘটনা ঘটেছে। তো সেই মুরব্বী জানান যে বহুদিন আগে ওই বাগানে একজন কবিরাজ থাকতো, বাগানটা পাহারাও দিত। তবে ওই কবিরাজের কিছু পোষা জিন ছিল যারা মানুষের উপকার করত। ওই কবিরাজও কখনো কারো ক্ষতি করেছে এটা শোনা যায় না, ওই জিনগুলো কাউকে ভয় দেখিয়েছে বা ক্ষতি করেছে এরকমটা শোনা যায় না। কোনো একটা অজ্ঞাত কারণে ওই কবিরাজ মারা যায়, আর তার দেহটা ওই বাগানের একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অনেক মানুষ ওই দিক দিয়ে চলার সময় মাঝে মাঝে সাদা পোশাক পরিহিত একটা লোককে দেখে। ধারণা করা হয় ওই কবিরাজের সেই অনুগত জিনগুলোই এখনও ওখানে আছে, মানুষের খুব একটা ক্ষতি করে না, পারলে উপকার করে। ওরা দেখে যে যেই লোকটা যাচ্ছে এ ভালো মানুষ না খারাপ মানুষ। যদি মনে হয় ভালো মানুষ তাহলে কিছু করে না, আর যদি খারাপ মানুষ মনে করে তাহলে ভয় ভীতি দেখায় মাঝে মাঝে, তবে সেটা মারাত্মক লেভেলের ক্ষতিকর কিছু না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সোহানুর রহমান সজীব ভাইকে, দারুণ দুটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো।